প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহিদ হাসান। আজকে আমি যুক্ত আছি স্বনামধন্য একজন বিশিষ্ট ব্যক্তির সাথে। বর্তমানে স্যার আপনি আছেন আইনজীবী হিসেবে, এবং পাশাপাশি আমরা সবাই জানি যে আপনি তরুণদের নিয়ে মোটিভেশন রিলেটেড অনেক বই লিখছেন এবং বিভিন্ন জায়গায় স্পিচ দিচ্ছেন। যেহেতু তরুণদের কেন্দ্রিকতা করেই আপনি সব জায়গায় কাজ করছেন, তো আপনার কাছে একটি প্রশ্ন স্যার, যে আমরা এই সময় বাংলাদেশে দেখি স্টুডেন্টরা অনেক বেশি বিসিএস দেওয়ার জন্য আগ্রহ দেখাচ্ছে, সে যে সাবজেক্টে লেখাপড়া করুক না কেন। এবং এটার কারণে আপনি কিভাবে আমাদের দেশের তরুণদের বিপর্যয় দেখেন, এবং এটার সাথে আপনাকে আরেকটি তুলনা করতে বলবো স্যার, বিদেশে লেখাপড়ার ক্ষেত্রে এই দুইটা ব্যাপার আপনি একটু তুলনা করে আমাদের যদি বলতেন। অনেক ধন্যবাদ। আসলে বিপর্যয় শব্দটা এক্ষেত্রে বোধহয় প্রযোজ্য না, কারণ আমি তরুণ সমাজকে ধন্যবাদ দিই। তারা তো বিসিএস এ অংশগ্রহণ করতে চাচ্ছে, মানে কাজ করতে চাচ্ছে, তাই না? অনেক দেশে আছে বিকাশ ভাতা দেওয়া হয়, কিন্তু আমাদের দেশের তরুণরা তো একদিকে যেমন বিসিএস দিয়ে তারা দেশের সেবা ক্যাডার সিস্টেমে দিতে চাচ্ছে, অন্যদিকে আমরা দেখি যে সাগর পার হয়ে, জঙ্গল পার হয়ে বিদেশে যে কাজ করতে চায়, তারা কিন্তু তাদের যে কাজের আগ্রহ যেটা আছে এবং স্রষ্টা যে শক্তি দিয়েছে সেটা প্রয়োগ করে ইনকাম করতে চায়। এটা তো খুবই ভালো, এবং এটার কারণে কিন্তু আজকে আমাদের দেশের যে অর্থনীতি, আমাদের যে অর্থনীতির যে ভিত্তি, তার অন্যতম হচ্ছে রেমিটেন্স। এই যারা অনেক কষ্ট করে বাইরে যায়, শিক্ষিত অশিক্ষিত বাংলাদেশের যে নাগরিকরা, এবং তাদের রেমিটেন্স কিন্তু বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। একদিকে যেমন কৃষকরা, একদিকে যেমন গার্মেন্টস শ্রমিকরা, ঠিক তেমনি ভাবে রেমিটেন্স এরাই কিন্তু বাংলাদেশের অর্থনীতিকে এই সময়ে, এই যে অর্থনৈতিক মন্দা সারা বিশ্বে এগিয়ে নিচ্ছে। সেই ক্ষেত্রে এই যে যুব শ্রেণী, তারা বিসিএস দিয়ে দেশের সেবা করতে চায়, এটা তাদের ইন্টেনশনটা, উদ্দেশ্যটা খুবই মহৎ। কিন্তু আমাদের দেশে একটা সীমাবদ্ধতা আছে, একটা নির্দিষ্ট সংখ্যক আমরা শিক্ষার্থীর দিকে আসনে বিসিএস এ আমরা তাদেরকে অ্যাকোমোডেট করতে পারি। সেই কারণে আমি ছাত্রদেরকে বলবো যে বিসিএস তো অবশ্যই যারা পছন্দ করে তাদের অপশন 1 হতে পারে। হ্যাঁ, যারা মনে করে যে আমি দেশের বিসিএস দিয়েই সেবা করবো, দেশের সেবা বিভিন্ন ভাবে করা যায়। কারণ আমাদের দেশে যে প্রাইভেট সেক্টর গড়ে উঠছে, ব্যাংক, বিমা, গার্মেন্ট শিল্প গড়ে উঠছে, লেদার, যে বিভিন্ন রকমের শিল্প গড়ে উঠছে, এবং কর্পোরেট সেক্টর যেটা গড়ে উঠছে, কর্পোরেট সেক্টরে কিন্তু প্রতি বছর লক্ষ লক্ষ নিয়োগ হয়, তাই না? সেক্ষেত্রে অনেকেই যাচ্ছে, আমি নিজেও কর্পোরেট লাইফ লিড করেছি। তো সেটা অপশন যার কাছে যেটা ভালো মনে হয়। এখন যারা এই বিসিএস কে 1 নম্বর অপশন হিসেবে রাখছে, অন্য অপশন রাখছে না, তাদের ক্ষেত্রে আমি বলবো যে এটা কিন্তু ঠিক না। কারণ বিসিএস একটা লং লেন্থি প্রসেস, একটা সময় লাগে, প্রসেসের মাধ্যমে অগ্রসর হতে হয়, এবং সেখানে প্রথমে প্রিলি, তারপরে রিটেন, তারপরে ভাইভা, একটা লম্বা প্রসেস। জীবনটা তো আমাদের অতি সংক্ষিপ্ত, তাই না? এবং দেখা যাচ্ছে যে প্রাইমারি লেভেল থেকে শুরু করে এই বিসিএস যদি প্রথমবার না হলো দ্বিতীয়বার, তৃতীয়বার, এইভাবে কিন্তু লাইফে একটা গুরুত্বপূর্ণ সময় অপচয় হয়ে যায়। এই যে একটা ফাঁদ, এই ফাঁদ থেকে বেরিয়ে আসার জন্য ছাত্রদের উচিত অপশন বি, সি, ডি রাখা। যেমন বিসিএস এর জন্য এসে প্রস্তুত হবে, ঠিক তেমনি ভাবে সে কর্পোরেট চাকরির জন্য প্রস্তুত হতে পারে। কাউকে যদি বাইরে যেতে ভালো লাগে, সে বাইরে যাবে। আর একটা বিষয়, ইম্পর্টেন্ট বিষয় আমি বলতে চাই, যেটা আমাদের অবশ্য লেখাপড়ার ভিতরে গরজ আছে, যে ছাত্রদের ব্রেনে ঢুকিয়ে দেওয়া হয় যে তাকে একটা চাকরি করতে হবে, এবং সেই চাকরির ক্ষেত্রে যেহেতু বিসিএস টা সোনার হরিণ, ওই সোনার হরিণটা ধরার জন্য ছুটতে থাকে। কিন্তু তাকে যদি এই শিক্ষা দেওয়া হতো যে তোমার যে যোগ্যতা আছে, সেক্ষেত্রে তুমি চাকরি মানুষকে দেওয়ার জন্য কিছু তৈরি করো। যেমন আমরা বিভিন্ন সময় বলে থাকি, অনেকে বলে যে স্যার চাকরি খুঁজতে খুঁজতে জুতার তলা ক্ষয় হয়ে গেল। আমি বলি, কেন তুমি জুতার ফ্যাক্টরি দাও না? তোমার জুতার তলা ক্ষয় করবা কেন? তুমি ছোট একটা ফ্যাক্টরি দিয়ে বসো, অল্প টাকায় তো পারবা তুমি দিতে, তাই না? সেখানে তুমি মানুষকে চাকরি দিতে পারো। প্রত্যেকটা জিনিসই কিন্তু ছোট ছোট জিনিস দিয়েও বড় জিনিস তৈরি করা যায়। আমাদের বাংলাদেশে যারা কর্পোরেট, বড় বড় কর্পোরেট হাউস গড়ে তুলেছে, যেমন আকিস, আরো যারা নাম বলা যাবে, প্রাণ, সব কিন্তু ছোট ছোট দিয়ে জিনিস দিয়ে তারা শুরু করেছে। তাইলে যেটা আমি মূল কথা বলতে চাচ্ছি, বিসিএস এর পাশাপাশি বিদেশে যাওয়ার ব্যাপারটা তো আছেই,
দেশে থেকেও এবং যদি স্যার- সে কোনো উদ্যোক্তা হতে চায়। বিদেশেও কিন্তু আপনি অনার্স শেষ করে যখন মাস্টার্সে যান, আমরা জানি যে অনেকে ওখানে গিয়ে সেটেল হয়েছে এবং ওই 4-5 বছরে যে পরিমাণ সে ইনকাম করে সেটা কিন্তু বিসিএস হওয়ার আগ পর্যন্ত ওর যে ইনকাম এটা কিন্তু তার সাথে সে পারে না, কারণ বাইরের স্যালারি বেশি, আপনি জানেন বাইরের ফ্যাসিলিটিস বেশি, সব মিলিয়ে সে কিন্তু অনেক আগায় থাকে তার জীবনে, অনেক সে অবশ্যই অবশ্যই আমি বিসিএস কে যথাযথ সম্মান দিয়েই বলছি, যারা বিসিএস এর জন্য চেষ্টা করছে তাদেরকে আমি বলবো যে আরো ভালোভাবে চেষ্টা করতে, কিন্তু পাশাপাশি অপশন রাখা। হ্যাঁ হ্যাঁ এবং যেটা বলতে গিয়েছিলাম আমি, যে উদ্যোক্তা, হুম, তরুণ উদ্যোক্তা যদি নতুন আইডিয়া নিয়ে আসে, তাহলে দেশে দেশে যেমন কোনো- ব্যাংকগুলা তাদেরকে লোন দেওয়ার জন্য প্রস্তুত আছে, ঠিক তেমনি ভাবে আমি ইতিমধ্যে ইউএসএ ঘুরে এসেছি, সেখানেও আমি দেখেছি যে ভিসার যে বিভিন্ন ক্যাটাগরি আছে, একটা ক্যাটাগরি আছে যে নতুন আইডিয়া নিয়ে যদি কেউ সাবমিট করে, নতুন কোনো প্রজেক্ট সাবমিট করে, হ্যাঁ, স্টার্ট আপ কোনো কিছু শুরু করতে চায়, তাতেও কিন্তু ভিসা দেয় তারা। আচ্ছা তা আমরা কিন্তু ওই মেধার প্রয়োগটা করছি না, হ্যাঁ হ্যাঁ আমরা গতানুগতিক অর্থাৎ কমফোর্ট জোন, যেটা যে বিশেষ একটা সিস্টেম আছে, কিছু ব্যাংক বিমায় চাকরি আছে, এখানে অ্যাপ্লিকেশন করবো, এখানে চাকরি হবে, এই কমফোর্ট জোনের বাইরে যে হুম, নিজের মেধা মনন সৃজনশীলতাকে কাজে লাগিয়ে, হ্যাঁ, সেটার দিকে সেটা কিন্তু আমরা করছি। যাচ্ছি না। আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে ফ্রান্সের প্রেসিডেন্ট হুম, উনি এসেছিলেন, উনি এসে কিন্তু একটা শিল্পীর বাড়ি গিয়েছে ভিজিট করেছিলেন, সেই শিল্পী কিন্তু জলের গান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তিনি কিন্তু নিজস্ব ভাবনায় এটা গড়ে তুলেছে। হ্যাঁ, এই যে নিজস্ব ভাবনায় গড়ে তোলা, এই রাহুল, হ্যাঁ, হ্যাঁ, এই নিজস্ব ভাবনায় গড়ে তোলার জন্য তো বিশ্ববিদ্যালয়গুলো, হুম, এই বিশ্ববিদ্যালয় থেকে যারা বেরোবে তারা তো নতুন নতুন ভাবনা, প্রতিভাবান। চেতনা জনগণের ভিতরে ছড়িয়ে দিবে, নতুন প্রতিষ্ঠান গড়ে তুলবে, নতুন উদ্যোক্তা হবে। এই দিকে যদি আমরা যেতে পারি তাহলে বিসিএস এর উপরও চাপটা কমবে, হুম, যারা প্রকৃতপক্ষে বিসিএস এ ঢুকতে চায় তারা সহজে ঢুকতে পারবে, আর যারা সিরিয়াস না তারা অন্য কিছু করলে সেগুলোও সফল হবে। যার তা আমি বলছি যে পেশা। মানুষের ভিতরে আল্লাহ অমিত সম্ভাবনা দিয়েছে, হ্যাঁ, হ্যাঁ, এই অমিত সম্ভাবনাকে জাগিয়ে তোলার জন্য আমরা যদি চেষ্টা করি, হ্যাঁ, সেটা বিসিএসই হোক, বিদেশে যে হোক, দেশে উদ্যোক্তা হিসেবে হোক, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা এই সফল হবে। সোনার দেশকে, বঙ্গবন্ধু যে সোনার দেশ গড়তে চেয়েছিলেন সেই সোনার দেশ গড়ে তুলতে পারবো আমরা। দর্শক শুনলেন, আমরা কিন্তু আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া স্যারের সাথে যুক্ত ছিলাম। স্যার অত্যন্ত সুন্দরভাবে বিসিএস এর পাশাপাশি আমাদের যে বিসিডি এরকম প্ল্যান রাখা উচিত সেটি নিয়ে খুব সুন্দরভাবে তিনি আলোচনা করেছেন, এবং আমাদের সবারই উচিত নিজের যে পটেনশিয়ালিটি আছে সেটি নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া এবং একটি সোনার বাংলাদেশ যে বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সেটি আরো পরিকল্পনা মাফিক তৈরি করা। ধন্যবাদ সবাইকে।